বহরমপুরের মাটি থেকে উঠে আসা অধীর রঞ্জন চৌধুরীর গোটা রাজনৈতিক জীবনটাই সংঘর্ষময়। 1996 সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে বিধানসভায় আসা শুরু হয়েছিল তার সংসদীয় রাজনীতিতে এগিয়ে চলা, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 1999 সালের ভোটে জিতে বহরমপুর থেকে তিনি পা রাখেন সংসদে। কখনো কারুর চোখে তিনি অপরাধী, কারুর চোখে রবিনহুড। তবে কোনোদিনই রাগ ঢাক গুড়গুড় নেই অধীরের। হয়তো তাই নিজের মুখে অনায়াসেই বলতে পারেন রাজনীতির কি অধঃপতন। একসময় যে বহরমপুরের সাংসদ ছিলেন ত্রিদীপ চৌধুরী, এখন সেই বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। টানা 5 বারের সাংসদ, এবারও লড়েছেন বহরমপুর থেকে। বাম শাসনে বুদ্ধদেব ভট্টাচার্যের রোষে থেকেও অক্ষুণ্ণ রেখেছিলেন বহরমপুরের দুর্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরও আছে বহরমপুরে, কিন্তু বহরমপুর বরাবরই অধরা থেকে গেছে অধীর বিরোধীদের। তবে একসময় যাঁদের চক্ষুশূল ছিলেন অধীর, সেই সিপিএমের এখন তিনি নয়নের মণি। গত লোকসভা ভোটেও অধীরের পাশে ছিল সিপিএম, জিতেছিলেন কঠিন লড়াই। এবার কি হবে বহরমপুরে? প্রশ্ন লাখ টাকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা অধীরের লড়াই এবার যেন দলের হাইকমান্ডের সঙ্গেও। 1998 সালে আমি আমার লোকসভায় দেখেছি কংগ্রেস 2 লক্ষ ভোটে হেরেছিল, প্রায় 1,98,000, রাউন্ড অ্যাবাউট 2 লক্ষ ভোটে। ঠিক 1 বছর পর 99 সালে আমি সেই লোকসভা থেকে 96,000 ভোটে জিতেছিলাম। অর্থাৎ বামেদেরকে পরাজিত করেই আমি একবার নয় বারবার এমপি হয়েছি। বাম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস চতুর্মুখী লড়াইয়ে আমি 3,53,000 ভোটে জিতেওছি। কিন্তু আজকে ভারতবর্ষের প্রয়োজনে আমাদের মনে হয়েছে যে দেশ আগে পার্টি পরে। কংগ্রেসের অনেকের গলার কাঁটা অধীর চৌধুরী। এবার হারলে হারাবেন অনেক কিছুই। যাবে সাংসদ পদ, হারাতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ। দলের মাথায় মেনে নিতে হবে মমতা অনুগামী কোনো প্রবীণ কংগ্রেস নেতাকে। তাই প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েও ঠায় পড়ে থেকেছেন মুর্শিদাবাদেই। অস্তিত্ব রক্ষার লড়াই যেন আরো কাছাকাছি নিয়ে গেছে অধীর সেলিমকে। মুর্শিদাবাদ থেকে সেলিম জিতলে কৃতিত্ব পাবেন অধীর। সিপিএমের সঙ্গে বোঝাপড়া করা অধীর কিন্তু কোনোদিনই মানবেন না তৃণমূল নেত্রীকে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি, সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। কিন্তু মমতায় নরম মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশরা। ক্ষমতার স্বার্থে হয়তো নরম গান্ধী পরিবারও। ইন্ডিয়া জোটে তৃণমূলের থাকা নিয়ে কিংবা সন্দেশখালি নিয়ে খার্গেরা যা বলেন, অনায়াসেই তার উল্টো কথা বলতে পারেন অধীর চৌধুরী। বলতে পারেন মানুষই ভরসা, অন্য কারোর দয়ায় করেন না রাজনীতি। কে কি বলছে কারোর জ্ঞান নিয়ে অধীর চৌধুরী চলেন। অধীর চৌধুরী নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হয়, আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। খার্গেরা যাই বলুন, সর্বভারতীয় রাজনীতিতে দর আছে অধীরের। সংসদের অন্দরে মোদির সঙ্গে তাল ঠোকাঠুকি হলেও জয়ের পর অধীর প্রথম শুভেচ্ছা পান মোদির কাছ থেকেই। সোমেন মিত্র একসময় যাকে সম্পদ ভেবে ঘরে তুলেছিলেন, আজও অধীরকে কি সেই রকমই সম্পদ ভাবে বিজেপিও? অধীরকে বাংলায় লড়তে হয়, খার্গে জিকে তো আর বাংলায় লড়তে হয় না। যে বিরোধী দলগুলো বাংলায় লড়াই করে তারা জানে এই শাসক দল বা এই তৃণমূল সরকার তারা কি প্রকৃতির, কি ধরনের এবং কি ধরনের দমন পীড়ন একদিকে পুলিশকে দিয়ে আর একদিকে তাদের এই সমস্ত দুর্বৃত্তদের দিয়ে চালায়। কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যায় না। উনি কংগ্রেস ছাড়লেন না কেন? কালকে মল্লিকার্জুন খার্গের বক্তব্যের পর কেন রিজাইন করলেন না? আর মল্লিকার্জুন খার্গেই বা অধীর চৌধুরীকে বার করে দিলেন না কেন? বহরমপুর হয়তো এবারও থাকবে অধীর চৌধুরীর পাশে। তৃতীয়বারের জন্য ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে যেমন দেখা যেতে পারে অচেনা অদেখা নরেন্দ্র মোদীকে, সেরকমই অষ্টাদশ লোকসভায় পা রাখতে পারলে খেল দেখাতে পারেন অকুতভয় অধীর চৌধুরীও। ইঙ্গিত মিলবে 4 জুন। কালকাটা নিউজ।